দাদা হ্যালো। নমস্কার, সংবাদ সোচ্চার থেকে ফোন করেছিলাম। হ্যাঁ, বলুন বলুন। দাদা একটু ওই ন্যায় সংহিতা বিলের ওপরে একটু আপনার একটু প্রতিক্রিয়া চাইছিলাম, যে বিলটা 1 জুলাই থেকে কার্যকর হবে। সেই ব্যাপারে যদি আপনার একটু প্রতিক্রিয়া দেন। ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই যে বিলগুলো আসছে, 3টে বিল, এই বিলের উপরে কতটা মানবাধিকার লঙ্ঘিত হতে পারে বলে আপনি মনে করেন একজন মানবাধিকার কর্মী? দেখুন, এই যে যে তিনটে বিল, যেটা তিনটে বিল তো নয়, এই তিনটে এখন আইন হয়ে গেছে। এটা 1 জুলাই থেকে কার্যকরী হবে। মানে এটা তো ইতিমধ্যে সবাই জানে যে 146 জন সাংসদকে উভয় সভায় সাসপেন্ড করে বিনা আলোচনায় এটাকে বিল থেকে আইনে পরিণত করা হয়েছে গায়ের জোরে। যেটা এই বিলের খুব প্রাথমিক জায়গা থেকে যেটা খুব মারাত্মক, সেইটা হচ্ছে এই বিলে পুলিশকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। যে পুলিশ এবং পুরো বিলটা যদি আপনি দেখবেন, এটা একটা ভারতবর্ষকে একটা পুলিশ রাষ্ট্র বানানোর একটা ষড়যন্ত্র। এই বিলে ইউএপিএ ভারতবর্ষের একটা ভয়ঙ্কর দানবীয় আইন, যে আইনে ইতিমধ্যেই আপনি দেখেছেন বহু বুদ্ধিজীবীকে গ্রেপ্তার করা হয়েছে, বহু অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। মিথ্যা অভিযোগে, সাজানো অভিযোগে সমস্ত প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে ইউএপিএ, এবং এই আইনে জামিন পাওয়া যায় না। এগুলো ইতিমধ্যে ভারতবর্ষের মানুষ জানে। কিন্তু এটা একটা বিশেষ আইন, সন্ত্রাস দমন আইন। এইবার এই আইনে এখন এই নতুন যে সংহিতা আইন, দণ্ড সংহিতা, এই ইউএপিএ আইনটাকেই কার্যত, এটাকে যে মূল আইন, যে এই দণ্ড সংহিতার মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা তো ভয়াবহ ব্যাপার। মানে এখন ইউএপিএ যদি কারোর উপরে লাগু করতে হয়, তাহলে একটা উচ্চতম অফিসার বা উচ্চতম কর্তৃপক্ষের অনুমোদন লাগে, এবং এটা বিশেষ আদালতে সেটার বিচার হয়। স্পেশাল সন্ত্রাস দমন আইন কোর্টে সেটা বিচার হয়। কিন্তু এইটাকে এখন মূল আইন ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে যেটা হবে, এখন আর যেমন অরুন্ধতী রায়ের ক্ষেত্রে দেখেছেন আপনার, দিল্লির উপরাজ্যপালের অনুমোদন লেগেছে তার ক্ষেত্রে ইউএপিএ লাগু করার জন্য। কিন্তু এখন আর যদি এই ইউএপিএ এর মূল ধারাগুলো যেহেতু মূল আইপিসির মধ্যে, অর্থাৎ দণ্ড সংহিতার মধ্যে ঢোকানো দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আর কারো অনুমোদন লাগবে না। পুলিশ সে করলেই কার্যত এখন ইউএপিএ দিতে পারবে। যে রাষ্ট্রদ্রোহিতা আইন, যে আইনটাকে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে যার কার্যকারিতা স্থগিত করে দিয়েছে, সেই রাষ্ট্রদ্রোহিতার আইনকে এই আইনের মধ্যে আরো অনেক বেশি তার ক্ষমতা বাড়িয়ে সেটাকে এই আইনের মধ্যে ঢোকানো হয়েছে। যে সমস্ত সামাজিকভাবে নিন্দিত যে সমস্ত অভ্যাস পুলিশের, সেটা হচ্ছে যে এই যে হাত কড়া পরিয়ে নিয়ে যাওয়া, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া, এগুলো ভারতবর্ষে সুপ্রিম কোর্ট বহুদিন আগে বাতিল করে দিয়েছে। একমাত্র ম্যাজিস্ট্রেটের আদেশে যদি বন্দী হিংস্র হয়, তাহলে তাকে হাত কড়া পরানো যায়। কিন্তু আবার এই পুলিশকে আবার এই অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনার এইরকম বহু অধিকার, যেগুলো ন্যায় বিচার, তারপরে বিনা বিচার, এই এখন যে আছে যে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হয়, সেটাকেও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। পুলিশ হেফাজতে থাকার মেয়াদ অনেকটা বাড়িয়ে দিয়েছে, যার ফলে পুলিশের যে টর্চার করার ক্ষমতা, সেটা অনেক বেড়ে যায়। বিচারের ক্ষেত্রে যে ন্যায়, আপনার ইন অ্যাবসেন্সিয়া বিচার যেটাকে বলে, যে কোনো একজন বন্দী, তাকে কোনো একজন অভিযুক্তকে পুলিশ ধরতে পারলো না, এখন কি হয়, যতক্ষণ না তার বিচার হওয়া সম্ভব নয়। এবারে এখন নতুন আইনে আছে, যদি তাকে ধরতেও না পারে, তাহলে তার অনুপস্থিতিতেই বিচার হয়ে যাবে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে ভয়ঙ্কর সমস্ত ধারা এখানে ঢোকানো হয়েছে। এমনকি সাক্ষ্য আইনের ক্ষেত্রেও যে এমন ভাবে সাক্ষ্য আইনটাকে বদল করা হয়েছে, যেটা ভারতবর্ষের মতো একটা পিছিয়ে পড়া রাষ্ট্রে, যেখানে আপনার যেটাকে আমরা কি বলবো, যে তথ্য প্রযুক্তির যে সাক্ষ্য,
সেইগুলোকে মানে ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে, যার ফলে যারা পিছিয়ে পড়া সাধারণ দরিদ্র যে অভিযুক্ত তাদের ক্ষেত্রে একটা খুবই কঠিন একটা ব্যাপার পরিস্থিতি তৈরি হবে। সব মিলিয়ে আমাদের যে যতটা আমরা এটাকে অনুধাবন করতে পেরেছি সেটা হচ্ছে সামগ্রিকভাবে এটা এই আইনটা কার্যকরী হলে ভারতবর্ষ একটা ব্যানানা রিপাবলিক বা একটা পুলিশ রাষ্ট্রে পরিণত হবে। এই আশঙ্কা এবং মানবাধিকারের প্রশ্নটাকে এখানে সামান্যতম গুরুত্ব দেওয়া হয়নি, যে ন্যায় বিচার পাওয়াটা মানুষের কাছে একটা ভয়ঙ্কর একটা দুরাশা হয়ে দাঁড়াবে। ন্যায় বিচার যে অধিকার, এই অধিকারের জায়গাটা এবং এই যেহেতু সিডিশন বা রাষ্ট্রদ্রোহের ধারাটাকে আবার আনা হয়েছে, সেক্ষেত্রে ভারতবর্ষের যে সংবিধানের 19 নম্বর ধারা সেটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফাঁসির যে মৃত্যুদণ্ডের সুযোগ অনেক বাড়ানো হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের থেকে মৃত্যুদণ্ড, উন্নত দেশে মৃত্যুদণ্ড উঠে যাচ্ছে, যে পৃথিবীর অধিকাংশ দেশ থেকে এখন আর মৃত্যুদণ্ড তারা আইন থেকেই বাতিল করে দিয়েছে। এই আবার এই নতুন করে আমাদের যে এই ন্যায় সংহিতা এবং সুরক্ষা সংহিতাতে যে মৃত্যুদণ্ডের সুযোগ আবার অনেক অনেক বাড়ানো হয়েছে। এইগুলো সবটা দেখেই যে একটা পশ্চাৎমুখী একটা গতি, যেখানে বলা হচ্ছে যে উপনিবেশিক আইনি কাঠামো বদলের জন্য এটাকে করা হচ্ছে। আসলে এটা আরো অনেক বেশি উপনিবেশিক চিন্তার ছাপই আমরা এখানে দেখতে পাচ্ছি। সমাজ এখন যতটা এগোচ্ছে কিন্তু এই আইন যাচ্ছে পশ্চাৎমুখী। সেদিক থেকেই আমাদের মনে হয় যে এই আইন এখনই এটাকে কোনোভাবেই কার্যকরী করা উচিত নয়। এটা মানে আইপিসি সিআরপিসির অনেক পরিবর্তন দরকার, কিন্তু সেই পরিবর্তনটা হবে অগ্রগামী, একটা ভবিষ্যৎমুখী। সেখানে পুলিশ রাষ্ট্রে পরিণত হবে না, গণতন্ত্র অনেক বেশি গণতান্ত্রিক হবে, মানুষকে অনেক বেশি স্বাধীনতা দেওয়ার পক্ষে থাকবে। সেই জন্য আবার এটাকে নতুন করে গোটা সমাজের কাছে, বিদ্বৎ সমাজের কাছে, আইনজ্ঞদের কাছে, বিচারপতিদের কাছে, সবার কাছে এটাকে রাখা হোক, যাতে এটা সবাই মিলে তাদের মতামত দিয়ে পূর্ণাঙ্গ আলোচনার পরে এটাকে নতুন করে পেশ করা হোক। এটাই হচ্ছে আমাদের অভিমত। আমরা এটাকে একেবারে মানবাধিকারের বিপরীত একটা আইন, মানবাধিকার চিন্তার একটা বিপরীত একটা আইন, গণতান্ত্রিক অধিকার চিন্তার একটা বিপরীত আইন, নাগরিক অধিকারের একটা চিন্তার বিপরীত একটা আইন বলে আমরা মনে করি, এবং এই আইন কোনো অবস্থাতেই কার্যকরী হওয়া উচিত নয়। দাদা, শেষ প্রশ্ন, এই আইন সংবাদপত্রের স্বাধীনতার উপর কতটা আঘাত আনতে পারে? দেখুন, সংবাদপত্রের স্বাধীনতার উপর খুব স্বাভাবিকভাবে যেখানে সিডিশনের প্রশ্নটা, রাষ্ট্রদ্রোহীর প্রশ্নটা রয়েছে, সেইখানে এই আইন খুব স্বাভাবিকভাবে সংবাদপত্রের কণ্ঠরোধ করবে। যেখানে ব্যক্তিকে এই ইউএপিএ আইনে যেখানে ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার অধিকার এরা অর্জন করেছে, সেখানে স্বাভাবিকভাবে এটা সংবাদপত্রের কণ্ঠরোধ করবে। এখানে ভারতবর্ষে দেখবেন যে যত সিডিশন হয়েছে, এই বিশেষ করে গত 10 বছরে এই মোদী জমানাতে, সেখানে বহু ক্ষেত্রে দেখবেন যেটা সংবাদপত্রের স্বাধীনতা এর সঙ্গে যুক্ত। সেটা কখনো সোশ্যাল মিডিয়া হতে পারে, সংবাদ পত্র বা টিভি হতে পারে, মত প্রকাশের জন্য অধিকাংশ ক্ষেত্রে। অথচ ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বহুদিন আগেই রায় দিয়েছিল যে মত প্রকাশের আমি যদি কোনো মতামত ব্যক্ত করি, তার উপরে দাঁড়িয়ে যদি কোনো হিংসাত্মক ঘটনা ঘটে, তবেই একমাত্র সিডিশন তোমার লাগু হওয়ার একটা জায়গা থাকে। এখন তো সিডিশন বন্ধই করে দিয়েছে, সুপ্রিম কোর্ট সেটাকে অকার্যকরী ঘোষণা করেছে। কিন্তু সেটাকে যখন আবার ফিরিয়ে আনা হচ্ছে, তো ন্যাচারালি সেখানে সংবাদপত্রের স্বাধীনতার উপরে এটা কন্ট্রোল করার সুযোগ ভীষণভাবেই থাকছে। এবং আপনার আরো যে আইপিসি সিআরপিসির যে ধারা, সেগুলো সব খুঁটিয়ে দেখা অতটা তো আমাদের ওইভাবে বিশাল একটা অতটা আমরা খুঁটিয়ে দেখতে পারিনি, কিন্তু যতটা আমরা দেখেছি দেখতে হবে। যতটা দেখুন কার্যকরী হওয়ার ক্ষেত্রে প্র্যাকটিসে না যাওয়া পর্যন্ত এটা স্বরূপ এখনো বোঝা যাবে না। তারও একটা খুব মারাত্মক গতিমুখ নিয়ে এটা ভারতবর্ষের যে গণতান্ত্রিক কাঠামোর যেটার কথা বলা হচ্ছে, সেটার বিপরীতে একটা স্বৈরতান্ত্রিক কাঠামোর দিকে দেশটাকে নিয়ে যাবে। নমস্কার, ধন্যবাদ।